Hello everybody, all of my dear students. I hope all are very well. তো আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায়টা যেটা অর্থাৎ জীবন প্রক্রিয়া লাইফ প্রসেসেস তার শেষ অংশ অর্থাৎ রেচন সম্পর্কিত আলোচনা করব আমরা। এক্সক্রিশন বা রেচন নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা মানুষের রেচন এই সম্পর্কিত আলোচনা করব। তো চলো আমরা জানি রেচন বলতে আমরা কি বুঝি। যে জৈবনিক প্রক্রিয়ায় বিপাক ক্রিয়ায় সৃষ্ট অপ্রয়োজনীয় ক্ষতিকারক দূষিত পদার্থগুলি দেহ থেকে বহিষ্কৃত হয় সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি কি রেচন বা এক্সক্রিশন। তাহলে রেচনে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে বিপাক ক্রিয়ার ফলে যে সৃষ্ট পদার্থটা উৎপন্ন হয় সেটাকে দেহ থেকে বহিষ্কৃত করা হয়। তাহলে এই যে বিপাক ক্রিয়ার ফলে যে অপ্রয়োজনীয় পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থটাকে আমরা কি বলি, রেচন পদার্থ বলি, অর্থাৎ এক্সক্রিটরি সাবস্ট্রেট বলি। তো রেচন প্রক্রিয়ার মাধ্যমে রেচন পদার্থগুলিকে আমরা দেহ থেকে বহিষ্কৃত করি। তো এছাড়া বিপাক ক্রিয়ার ফলে যে পদার্থগুলির সৃষ্টি হয় না কিন্তু আমাদের দেহের পক্ষে এগুলি ক্ষতিকারক, যেগুলিকে দেহ থেকে বহিষ্কৃত করতে হয় সেই পদার্থগুলিকে আমরা বর্জ্য পদার্থ বলি। এগুলিকে বর্জন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত করা হয়। এর মধ্যে যেমন মল বিপাক ক্রিয়ার ফলে সৃষ্টি হয় না, সে কারণে মলটাকে আমরা বর্জ্য পদার্থ বলি, রেচন পদার্থ বলি না। ঠিক আছে? তো আজকে আমরা এখন শুরু করি আমাদের রেচন তন্ত্রটা কি, অর্থাৎ মানুষের রেচন তন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান বিংস। তো মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। তাহলে আমরা জানি বৃক্কটা কি, কোথায় থাকে, দেখতে কেমন, তার আকৃতিটা কেমন। আমি বোর্ডে কতগুলি ছবি আগে থেকে এঁকে রেখেছি, কারণ এই ক্লাস করতে করতে ছবিগুলি এতটা আঁকতে গেলে সময় লাগবে। তো প্রথমেই দেখো আমার একটা ছবি আছে মানুষের রেচন তন্ত্র অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম অফ ম্যান। তো মানুষের প্রধান রেচন অঙ্গ বলতে আমরা বুঝি কি? বৃক্ক। মানুষের দুইটা বৃক্ক থাকে, মেরুদণ্ডের দুই পাশে দুইটা বৃক্ক থাকে, দেখতে অনেকটা সিমবীজের আকৃতি বিশিষ্ট, কালচে লাল বর্ণের হয়। এই দুইটা বৃক্ক থেকে দুইটা সরু নালী নির্গত হয়, যে নালীগুলিকে আমরা বলি কি? গবিনিন বা ইউরেটার। এই ইউরেটার বা গবিনি গিয়ে একটা মাংসল থলিতে শেষ হয়, যেটাকে আমরা বলি কি? মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার। এই মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার একটা নালীর দ্বারা উন্মুক্ত থাকে, যাকে আমরা বলি মূত্রনালী বা ইউরেথ্রা। এই মূত্রাশয় এবং মূত্রনালী এর সংযোগস্থলে একটা পেশি থাকে, ঐচ্ছিক পেশি, যেটাকে আমরা স্ফিংটার পেশি বলি। এই পেশির সংকুচন প্রসারণের ফলে আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূত্র ত্যাগ করতে পারি। এই যেটা বললাম এটা হলো কি? একটা বৃক্কের গঠনটা কিরকম, এবং এই বৃক্কটা যদি আমরা আকার বললাম সিমবীজের আকৃতি বিশিষ্ট। এবার তার ওজনটা যদি জানি, ওজন কত? একটা বৃক্কের স্ত্রীলোকের ক্ষেত্রে 125 থেকে 155 গ্রাম হয়, পুরুষের ক্ষেত্রে 125 থেকে 170 গ্রাম হয়। এবার তার আয়তনটা যদি জানি, আয়তন এই পুরুষের ক্ষেত্রে বা স্ত্রীলোকের ক্ষেত্রে আয়তনটা মোটামুটি একই থাকে। 11 সেন্টিমিটার তার লম্বা হয়, 3 সেন্টিমিটার পুরু হয় এবং 6 সেন্টিমিটার পুরু হয় এবং 3 সেন্টিমিটার চওড়া হয়। তাহলে এটা গেল বৃক্কের একটা গঠন। এবার প্রত্যেকটা বৃক্ষকে যদি আমরা লম্বচ্ছেদ করি, তার অন্তর্গঠন যদি দেখি, অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে আমরা কিরকম দেখব? এরকম দেখব। কি আছে দেখো, এই বৃক্ষটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে কি দেখা যায়? তার কিনারের অংশটাকে গাঢ় লাল বর্ণে দেখা যায়, যেটাকে বলা হয় কি? কর্টেক্স। তার মাঝখানের অংশটা হালকা লাল বর্ণের হয়, যাকে বলা হয় মেডালা। এই মেডালা অঞ্চলে কতগুলি পিরামিড আকৃতির অংশ দেখা যায়, প্রায় 16 থেকে 18টা পিরামিড আকৃতির অংশ থাকে, যেটাকে আমরা বলি কি? রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড। এই বৃক্কটাকে বাইরের দিকে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যেটাকে বলা হয় ক্যাপসুল।
এই বৃক্কের যে খাঁজকাটা অংশটা থাকে, এই খাঁজকাটা অংশটা থেকে যে নালীটা নির্গত হয় যাকে বলা হয় গোবিনী বা ইউরেটার, এবং এই খাঁজকাটা অংশটাকে বলা হয় কি পেলভিস। ঠিক আছে, এই প্রত্যেকটা বৃক্কের মধ্যে রেনাল ধমনী এবং রেনাল শিরা থাকে, অর্থাৎ রেনাল আর্টারি এবং রেনাল ভেইন থাকে। এটা গেল বৃক্কের একটা অন্তর্গঠন। এই প্রত্যেকটা বৃক্কের মধ্যে বৃক্কের যে গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট, যেটাকে আমরা বলি কি নেফ্রন। হোয়াট ইজ নেফ্রন যদি বলি, যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ কল্ড নেফ্রন। আমরা এবার যদি জানি নেফ্রনের গঠন, আসলে একটা বৃক্কের মধ্যে, দুইটা বৃক্ক তো, একটা বৃক্কের মধ্যে 10 লক্ষ করে মোট 20 লক্ষ নেফ্রন থাকে। এরকম 20 লক্ষটা স্ট্রাকচার থাকে দুইটা বৃক্কের মধ্যে। তো নেফ্রনের বিভিন্ন অংশগুলি আমরা কি কি জানি? নেফ্রনের মধ্যে মূলত দুইটা অংশ থাকে, একটা ম্যালপিজিয়ান কর্পাসল আর একটা বৃক্কীয় নালিকা। এই অংশটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে দুইটা অংশ থাকে, একটা গ্লোমেরুলাস আর একটা কি বাউমেন ক্যাপসুল। এই যে রেনাল কি এফারেন্ট আর্টারিস এবং ইফারেন্ট আর্টারিস, অর্থাৎ অন্তর্বাহী এবং বহির্বাহী, এই ধমনিকাগুলি থেকেই একটা রক্তজালিকার কুণ্ডলীর সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি গ্লোমেরুলাস, যেটা ছাঁকনির মতো কাজ করে, ফিল্ট্রেশনের কাজ করে। এখান থেকে পরিশ্রুত মূত্র কোথায় আসে? বৃক্কীয় নালিকাতে আসে। যে বৃক্কীয় নালিকাতে মধ্যে আমরা কি কি দেখি? নিকট সংবর্ত নালী, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, হ্যানলি লুপ অর্থাৎ হ্যানলি লুপস, আরটা কি থাকে? দূরসংবর্ত নালী বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, লাস্ট যে অংশটা থাকে সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউব। এই প্রত্যেকটা অংশের মধ্যে মূত্র পুনরায় পরিশ্রুত হতে হতে গিয়ে সংগ্রাহী নালিকাতে সেটা সঞ্চিত হয়। এই নালিকাগুলি কোথাও পেঁচানো থাকে, কোথাও বা ইউ আকৃতি থাকে, এরকম বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়। এইভাবে প্রত্যেকটা বৃক্কের মধ্যে যে 10 লক্ষ করে মোট 20 লক্ষ নেফ্রন আছে, প্রত্যেকটা নেফ্রনের মধ্যে এই পরিশ্রুত মূত্রটা জমা হয়। জমা হয়ে কোথায় আসে? পেলভিস হয়ে গোবিনী পথে কোথায় আসে? মূত্রথলিতে আসে। মূত্রথলি দিয়ে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে সেটা বহিষ্কৃত হয়। এইভাবে আমাদের রেচনটা সম্পন্ন হয়। এবার আমি যদি এই ছবিগুলি আবার তোমাদের আমি মডেলের আকারে দেখাচ্ছি, যেমন যা বললাম সেগুলি আবার বলছি। এই যেমন বৃক্ক, দুইটা বৃক্ক থাকে করি, এই একটা বৃক্ক, এই একটা বৃক্ক, যাদের দেখতে সিম বীজের আকৃতি মিষ্ট হয়, কালচে লাল বর্ণের হয়। প্রত্যেকটা বৃক্ক থেকে দুইটা নালী নির্গত হয়, ইউরেটার বা গবিনী বলে, যে গবিনী একটা মাংসল থলিতে গিয়ে শেষ হয়, যেটাকে বলা হয় কি মূত্রথলি বা ইউরেথ্রা, আর ইউরিনারি ব্লাডার, আর ইউরেথ্রা বা মূত্রনালী দিয়ে সেটা বাইরে উন্মুক্ত থাকে। এবার একটা বৃক্কের যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তার মধ্যে আমরা কি কি দেখলাম? এই যে এরকম ছবিটা আমরা বোর্ডও আছে, কি দেখলাম? তার কিনারার যে অংশটা বললাম গাঢ় লাল বর্ণের, যেটাকে আমরা বলি কি কর্টেক্স, মাঝখানের অংশটাকে হালকা লাল বর্ণের, যেটাকে বলা হয় মেডালা। বাইরের দিকে একটা আবরণ থাকে, যেটাকে বললাম কি ক্যাপসুল। এখানে 16 থেকে 18টি পিরামিডের আকৃতির অংশ থাকে, যেগুলিকে বলা হয় কি রেনাল পিরামিড। এই প্রত্যেকটা বৃক্কের মধ্যে আমরা বললাম কি 10 লক্ষ করে মোট 20 লক্ষ কি থাকে? নেফ্রন থাকে। কিরকম দেখতে নেফ্রনটা সেটাও আমরা ছবির মধ্যে এঁকেছি। আবার একটু মডেলের আকারে দেখি কি আছে। এরকম আছে ছবিটা। এই উপরের অংশটাকে বলা হয় কি ম্যালপিজিয়ান কর্পাসল, আর নিচের অংশটাকে বলা হয় কি বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসল যে অংশটা, এই অংশটা আমি আবার আলাদাভাবে তোমাদের দেখাই। এই আছে কি ম্যালপিজিয়ান কর্পাসল। উপরে যে কাপের ন্যায় আকৃতি যে অংশটা, এই কাপের ন্যায় আকৃতি অংশটাকে বলা হয় কি বাউমেন ক্যাপসুল। আর এই বাউমেন ক্যাপসুলের মধ্যে যে রক্তজালিকার কুণ্ডলীটা থাকে, সেটাকে বলা হয় কি গ্লোমেরুলাস। এখন যদি প্রশ্ন করে যে ম্যালপিজিয়ান কর্পাসল কি কি অংশ নিয়ে গঠিত, একটা এই যে গ্লোমেরুলাস এবং বাউমেন ক্যাপসুল, এই দুইটা অংশ নিয়ে গঠিত যে অংশটা, সেটাকে আমরা একত্রে বলি কি ম্যালপিজিয়ান কর্পাসল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা। এবারে আসি আমরা পরের যে বৃক্কীয় নালিকার যে অংশগুলি। বৃক্কীয় নালিকার অংশগুলি আমরা কি বললাম? এই যে কিছুটা অংশ বললাম কি পেঁচানো, কিছুটা অংশ ইউ আকৃতির। এই অংশটাকে কি বলা হয়? পরসংবর্ত নালী বা
নিকটসংবর্ত নালী, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, এটাকে আমরা বলি কি ইউ আকৃতির নালী বা হ্যানলি লোবস, এটাকে বলা হয় দূরসংবর্ত নালী, যেটাকে বলা হয় কি ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, এই জায়গাটাকে বলা হয় কি সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউবুলস। এই প্রত্যেকটা নালিকার মধ্য দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় অংশগুলি এই নালিকার মধ্যে আটকা পড়ে যায় এবং পুনরায় পরিশ্রুত হয়ে সেই পরিশ্রুত মূত্রটা এই সংগ্রাহী নালিকাতে সঞ্চিত হয়। প্রত্যেকটা নেফ্রনের মধ্যে এই সংগ্রাহী নালিকাতে সঞ্চিত হয়। পরবর্তী সময়ে পেলভিস গভীনী হয়ে সেটা মূত্রাশয়ে যায় বা মূত্রথলিতে যায় এবং মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে বহিষ্কৃত হয়। এই আছে আমাদের রেচন পদ্ধতিটা। এইভাবে মানব দেহের রেচন ক্রিয়াটা সম্পন্ন হয়। তো আমি আবারও বলবো, তোমরা এই ছবিগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, ছবিটা যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, ছবির মধ্যেই যাবতীয় কথাবার্তাগুলি ফোটানো আছে। এই ছবিগুলি শিখতে পারলেই তুমি বৃক্ক সম্পর্কে অর্থাৎ হিউম্যান কিডনি সম্পর্কে ডিটেলস ছবি জানতে পারবে এবং একটা কিডনির মধ্যে কী কী অংশগুলি থাকে এবং তার কাজগুলি কি তা পরিষ্কার জানতে পারবে। এই ছিল আজকে আমাদের আলোচনা, অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান বিংস, তার ডিফারেন্ট অর্গানসগুলি অর্থাৎ কিডনির ডিফারেন্ট পার্টসগুলি এবং ইউনিট অফ কিডনি, দ্যাট ইজ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, দ্যাট ইজ নেফ্রন, তার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। আমরা পরের ক্লাসে প্ল্যান্ট এক্সক্রিশন নিয়ে অর্থাৎ উদ্ভিদের রেচন নিয়ে আলোচনা করব। তো সবশেষে আবারও বলবো, আমার এই অঙ্কুরণ বায়োলজি ক্লাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং প্রয়োজনীয় প্রশ্ন উত্তর জানার জন্য কমেন্টসের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবে।